ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং আর ইনজুরিয়াস টু হেলথ। বেলা 12টার সময় হাতে চকলেটের কাপ নিয়ে এসে ওনার দরজায় টোকা দিই এবং ওনার বেডরুমে এসে এই ভয়াবহ দৃশ্য আমি প্রত্যক্ষ করি। এই কেসটায় তোমার সাহায্য আমাদের আর প্রয়োজন হবে না, কারণ আমরা ইতিমধ্যেই জেনে গেছি যে খুনি কে। অবশ্যই এই জঘন্য কাজটা করেছে ওই রাস্কেলটা, ওনার ভাইপো। আমার মনে হয় না স্কাউন্ড্রেলটা নিজের অপরাধ অস্বীকার করবার সুযোগ পাবে। গ্রেট গড, এইখানে দেখুন। যে হত্যাকারী সে নিশ্চয়ই এতটাই বুদ্ধিহীন বা বোকা নয় যে সে তার নিজের নাম বড় বড় অক্ষরে মৃতদেহের পাশে লিখে রেখে পালাবে। হ্যাঁ হ্যাঁ, আমি করেছি ওই কাজ, আমি করেছি। আর কতবার একই কথা আপনাদের বলতে হবে বলুন তো? মনিস্থ্রলোর কুকুরটা কি জাতের কুকুর? ওয়েল অফ টেলসে আজ বিশ্ব সাহিত্যের একটি আদি গোয়েন্দা গল্প। ফরাসি সাহিত্যিক ইয়েমেল গবোরিওর কলমে দ্য লিটল ওল্ড ম্যান অফ বাতিয়ান। গল্পের অনুবাদ স্বাগতা সাহা ভৌমিক। গল্পের পরিচালনা, প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক। সহ পরিচালনা এবং সহযোগিতায় স্বাগতা সাহা ভৌমিক। পোস্টার ডিজাইন ডিভাইন কমেডি। তাহলে শুনতে থাকুন আমাদের আজকের গল্প দ্য লিটল ওল্ড ম্যান অফ বাতিয়ান। আজ দ্বিতীয় তথা শেষ পর্ব। আমরা যখন বাড়ি পৌঁছলাম তখন ঘড়িতে রাত 10টা বাজে। কলিং বেল বাজাতেই দরজা খুললেন মিশিনের সুন্দরী স্ত্রী মাদাম মিশিনে। স্বামীকে দেখেই তিনি একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তারপর তাকে বাহু বন্ধনে আবদ্ধ করে চুম্বন করে বললেন, ওহ, এতক্ষণে তোমার ফেরার সময় হলো? কেন জানি না, আজ সন্ধ্যে থেকে না তোমার জন্য মনটা কেমন যেন অস্থির হয়েছিল। এমন সময় হঠাৎই চৌকাঠের বাইরে আমার উপস্থিতি লক্ষ্য করলেন তিনি। আমাকে দেখা মাত্রই তাঁর মুখের হাসি খানিক ম্লান হল। ভ্রু কুঞ্চিত করে তিনি তার স্বামীর থেকে বাহু বন্ধন আলগা করলেন। তারপর কয়েক পা পিছিয়ে গিয়ে রাগত স্বরে বললেন, সে কি, তোমরা এতক্ষণ ক্যাফেতে বসেছিলে? এখন কটা বাজে খেয়াল আছে তোমার? রাত 10টা বেজে গেছে। এটা কিন্তু একদম ঠিক নয়। আমি মহা অস্বস্তিতে পড়ে মিশিনের দিকে তাকালাম। মিশিনে একটা নির্মল হাসি হেসে বললেন, আমাদের উপর রাগ করো না ক্যারোলিন, আমরা বহুক্ষণ আগে ক্যাফে থেকে বেরিয়ে এসেছি। আসলে বাতিয়ালে একটা খুন হয়েছে, সেখানেই আমাকে ডেকে পাঠানো হয়েছিল। সেই সমস্ত কাজ সামলে ফিরলাম। আর আমার সঙ্গে আজ এই বাচ্চা ছেলেটাকেও নিয়ে গিয়েছিলাম। মশিও গোদেল কিন্তু খুব ভালো ছেলে, ও আজ আমাদের সাথেই ডিনার করবে ক্যারোলিন। স্বামীর কথা শুনে মাদামের মুখে হাসি ফুটল। তিনি বললেন, এ তো খুব ভালো কথা। তোমরা দুজনেই হাত মুখ ধুয়ে নাও, আমি ডিনার রেডি করছি। ডিনার করতে করতে আজকের সব ঘটনা শুনবো কিন্তু। ডিনার টেবিলে বসে মিশিনে তার স্ত্রীকে আজকের কেসের সমস্ত কিছু সবিস্তারে বললেন। স্বামীর কাছ থেকে বিস্তারিত শুনে মাদাম মিশিনে বললেন, বাতিয়াল থেকে বেরিয়ে তোমাদের হেডকোয়ার্টার্সে যাওয়া কিন্তু ঠিক হয়নি জানো। ওখান থেকে বেরিয়ে যদি সোজা রুদে ভিভিয়েনে গিয়ে হাজির হতে, তাহলে কাজের কাজ হতো। ওখানে গিয়ে মনিস্থলের বউকে জিজ্ঞাসাবাদ করাটা অনেক বেশি জরুরি ছিল। প্রশ্নের জালে একেবারে জর্জরিত করলেই বুঝে যেতে যে সেও এই অপরাধে যুক্ত কিনা, বুঝলে? কথাটা শুনে আমি হতচকিত হয়ে জিজ্ঞেস করলাম, কি? তার মানে আপনিও এটাই বিশ্বাস করেন যে মনিস্থলই অপরাধী? মাদাম খানিক ইতস্তত করে বললেন, হ্যাঁ, আমার তো তাই মনে হয়। আচ্ছা বেশ, এই কেসটা নিয়ে আমার কি মনে হয় তোমাদের বলি কেমন? একটা বিষয়ে আমি নিশ্চিত,
100% নিশ্চিত যে এই খুনের পরিকল্পনাটা আসলে করেছে মনিস্ট্রলের বউ। পুরুষ মানুষ যদি 20টা অপরাধ করে না, জানবে তার মধ্যে অন্তত 15টা অপরাধ করতে তাদের উদ্বুদ্ধ করেছে ওই নারীরা। কারণ নারী পুরুষ উভয়ের মধ্যেই অপরাধ প্রবণতা থাকে। আর বাতিওলে সেই বাড়ির মালকিন, মানে বাড়িওয়ালি, তোমাদের কি বলেছে? সে তোমাদের বলেছে যে মনিস্ট্রলের স্ত্রী অপরূপ সুন্দরী এবং একই সাথে উচ্চাশা সম্পন্না, অর্থলোভী এবং স্বামীকে ল্যাজে খেলানো একজন মহিলা। এবার এই অপরাধে এই মহিলা কিভাবে যুক্ত থাকতে পারে? এই মহিলার যতই উচ্চাশা থাকুক না কেন, তার স্বামীর কিন্তু আর্থিক সঙ্গতি ছিল না যে সে এগুলো পূরণ করবে। সংসারে আর্থিক টানাটানি, অতএব সে তার স্বামীকে পাঠালো তার কাকার কাছে কিছু টাকা পয়সা আদায়ের জন্য। কিন্তু ঘটনাচক্রে বৃদ্ধ তার ভাইপোকে একটা কানা করিও দিতে অস্বীকার করলেন এবং মহিলার সমস্ত স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল। খুব স্বাভাবিকভাবেই কাকার প্রতি ওই ভদ্রমহিলার ঘৃণা জন্মালো। সে মনে মনে কি ভাবত? এই কিপটে বুড়োটা যদি মরত তাহলে আমাদের দিন ফিরত। কিন্তু শকুনের অভিশাপে তো আর গরু মরে না। বৃদ্ধ বহাল তবিয়াতে বেঁচে রইলেন এবং তার জীবন উপভোগ করতে লাগলেন। সুন্দরী মাদাম মনিস্ট্রল ভাবলেন, এই বুড়োটা কি 100 বছর বাঁচবে? ততদিনে তো আমাদের মুখের মাড়িতে একটাও দাঁতার অবশিষ্ট থাকবে না। বলা কি যায় বুড়োটা এতদিন বাঁচলো যে তাকেই আমাদের কবর দিতে হলো? না না, এ কি করে সম্ভব? আর এখান থেকেই খুনের পরিকল্পনার শুরু। প্রাকৃতিক নিয়মে যখন বুড়োর মরণ হচ্ছে না, তখন তাকে সরিয়ে দিতে হবে রাস্তা থেকে। মহিলা তার স্বামীর কানে প্রত্যহ প্রতি মুহূর্তে মন্ত্রণা ঢালতে লাগলেন, কিন্তু স্বামী তাতে রাজি হতে নারাজ। অগত্যা একদিন তিনি তার স্বামীর পকেটে জোর করে ছুরি গুজে দিলেন এবং অদূর ভবিষ্যতে সর্বশান্ত হওয়ার ভয় দেখালেন। চিৎকার চেঁচামেচি করলেন। মনিস্ট্রল তার স্ত্রীর এরম হাঁ হুতাশে এতটাই উন্মাদগ্রস্ত এবং রেগে গেল যে সে আগে পিছু কিছু চিন্তা না করে সোজা গিয়ে উপস্থিত হলো তার কাকার বাড়িতে। সেখানে গিয়ে সর্বনাশটি ঘটালো এবং একবারের জন্য ভাবল না যে এর জন্য কি ভয়ঙ্কর মূল্য তাকে দিতে হবে। ভদ্রমহিলা রীতিমতো উত্তেজিতভাবে তার বক্তব্য আমাদের শোনালেন। মেসিও মিশিনে মাথা নেড়ে বললেন, তোমার কথায় যুক্তি আছে ক্যারোলিন, ইটস লজিক্যাল এনাফ। হতে পারে মাদামের কথায় যুক্তি আছে, কিন্তু আমরা বাতিওলে যা দেখে এলাম কিংবা মনিস্ট্রলের সাথে কথা বলে যা বুঝলাম, তার কি হবে? আমি খানিক অধৈর্য স্বরে বললাম, কিন্তু মাদাম, মনিস্ট্রল কি এতটাই বোকা যে তিনি তার নাম রক্ত দিয়ে মেঝের ওপর লিখে আসবেন? আপনিই বলুন। মাদাম মিশিনে অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন, বোকা? কে বোকা? মনিস্ট্রল? আমার কিন্তু তা একেবারেই মনে হয় না গোদের। মনিস্ট্রলের এই একটা কাজ আসলে ওকে নিরাপরাধ প্রমাণ করতে পারে, কারণ খুনির নিজের নাম কখনোই গোটা গোটা অক্ষরে লিখে আসবে না। এতে সন্দেহের তীর অন্য কারোর দিকে ঘোরানো সম্ভব গোদেল। মাদামের এই কথাগুলোয় এমন কিছু ছিল যে আমি কেমন যেন দিশেহারা বোধ করলাম। বললাম, কিন্তু মাদাম, মনিস্ট্রল নিজে ওর সমস্ত দোষ স্বীকার করেছেন। আরে সেটাও তো একটা খেলা, পুলিশকে বিভ্রান্ত করা এবং শেষমেশ নিজেকে নির্দোষ প্রতিপন্ন করা। কিন্তু মাদাম, এই হতভাগ্য লোকটা এটাও জানে না যে ওর কাকাকে কি অস্ত্র দিয়ে খুন করা হয়েছে। আরে ও ভান করছে যে ও জানে না। পুলিশ একথা জানলে অবশ্যই কেসটা অন্যভাবে সাজাবে এবং ওকে নির্দোষ প্রমাণ করবে। বেশ কিছুক্ষণ আমাদের আলোচনা শোনার পর মিশিনে বললেন, ব্যাস ব্যাস ক্যারোলিন ডিয়ার, তুমি সত্যিই আজ রাতে ভীষণ রোম্যান্টিক হয়ে আছো, তাই তোমার ভাবনাও দৌড়চ্ছে লাগাম ছাড়া হয়ে। আর হ্যাঁ, তুমি মসিয়ে গোদেল যাও, এখন গিয়ে শুয়ে পড়ো। কাল সকালে আমি তোমাকে ডাকবো, তারপর দুজন মিলে মাদাম মনিস্ট্রলের সাথে দেখা করতে যাব। এখন গুড নাইট। আমারও বেজায় ঘুম পেয়েছে। মিশিনে সুখী মানুষ, ভাগ্যবানও বলতে হয়। তাই মাথায় এত রকম চিন্তা থাকলেও তিনি রাত্রিবেলা শান্তির ঘুম ঘুমোতে পারেন। এত বছরের অভিজ্ঞতায় তিনি তার মনকে খুব সহজেই সারাদিনের উত্তেজনা উদ্বেগ থেকে আলাদা করে ফেলতে পারেন।
কিন্তু আজ আমি যা চাক্ষুষ করলাম বা যা শুনলাম সেরকম অভিজ্ঞতা আমার জীবনে এই প্রথম। তাই সারা রাত আমি দু চোখের পাতা এক করতে পারলাম না। শুয়ে শুয়ে মনিস্থলর অসহায় মুখটা বারবার মনে পড়ছিল। মনে হচ্ছিল উনি নির্দোষ, কিন্তু পর মুহূর্তেই আবার মনে হলো তাই যদি হবে তাহলে তিনি কেন নিজের ঘাড়ে দোষ চাপাচ্ছেন? তবে কি সকাল 9টা নাগাদ আমাকে স্বস্তি দিয়ে মেশিনে আমার দরজায় টোকা দিলেন। তিনি তার কথা রেখেছেন। আমি দরজা খুলতেই তিনি বললেন, চলো হে গোদেল, যাওয়া যাক। আমি আর এক মুহূর্তও সময় নষ্ট না করে মেশিনের সঙ্গ নিলাম। রাস্তায় পাশাপাশি হাঁটতে হাঁটতে মেশিনে আমাকে বললেন, আমার স্ত্রীর সঙ্গে কথা বলে তোমার কিরকম মনে হলো? আমি মোটামুটি সবসময় ক্যারোলিনের সাথে কেস নিয়ে আলোচনা করি, তাতে অনেক ক্ষেত্রে আমারই লাভ হয় জানো। এটা সত্যি ক্যারোলিন নিজের মতো করে কাহিনী বানিয়ে নেয়, কিন্তু কিন্তু আমি কল্পনা এবং প্র্যাকটিক্যাল পয়েন্টস এই দুয়ের ওপরেই মনোসংযোগ করি, এবং ওই দুটো যখন একে অপরের সাথে মিশে যায় তখন বুঝি এবার কেসটা সলভড হতে চলেছে। মানে আপনি এই মনিস্থল রহস্যের সমাধান করে ফেলেছেন? মেশিনে শান্ত স্বরে বললেন, ওয়েল, মনে হচ্ছে সমাধানের কাছাকাছি চলে এসেছি। সাইন নদীকে পাশে রেখে আমরা হাঁটতে লাগলাম। দিনের আলোয় শহরটাকে কত স্বচ্ছ দেখাচ্ছে। চারপাশে ব্যস্ত লোকজন, পথযাত্রী, ব্যবসায়ীদের আনাগোনা। অথচ আমার মনের অন্তরালে একটার পর একটা ভাবনা কেমন যেন আরো জট পাকিয়ে যাচ্ছে। এখন শুধু মাদাম মনিস্থলর সাথে কথা বলা। এসব কথা ভাবতে ভাবতেই কখন যে আমরা রিউ ভিভিয়ানে পৌঁছে গেছি তা খেয়ালই করিনি। ন্যাশনাল লাইব্রেরির পাশে একটা মোড়ের মাথায় দাঁড়িয়ে মিসিয়ে মেশিনে আমার দিবাস্বপ্ন ভাঙিয়ে বললেন, শোনো গোদেল, চোখ কান খোলা রাখবে, প্রয়োজন না হলে কোনো কথা বলবে না। আর হ্যাঁ, যাই ঘটুক না কেন অযথা চমকাবে না, নিজেকে শান্ত রাখবে। নাও ফলো মি। বলেই তিনি রাস্তা পার করে একটা ছাতার দোকানে গিয়ে ঢুকলেন। আর সেখানে ঢুকেই তিনি একের পর এক ছাতা দেখতে লাগলেন। কিন্তু এখন তাকে যত না একজন ফ্রেঞ্চ জেন্টলম্যান, তার থেকেও বেশি একজন ব্রিটিশ জেন্টলম্যান বলে মনে হচ্ছে। না কিছু ব্রিটিশ জেন্টলম্যানের মতোই তার কোনো ছাতাই মনে ধরছে না, অথচ মুখে তার মিষ্টি হাসি। সুমিষ্ট কথায় দোকানের ভদ্র মহিলাটিও বেশ বিগলিত। ছাতা কিনুন আর নাই কিনুন, ভদ্রলোকের সাথে কথা বলতে ভদ্রমহিলার বেশ লাগছে। কথায় কথায় বোঝা গেল বাতিওলের খুনের মামলাটা এখন এখানকার বর্তমান গসিপের একমাত্র বিষয়। দোকানি ভদ্রমহিলা মেসিও এবং মাদাম মনিস্থল সম্পর্কে যা যা জানেন সবই উগরে দিলেন। দোকান থেকে বেরিয়ে আসার পর মেশিনে আমার দিকে চেয়ে হেসে বললেন, এটাও একটা আর্ট, বুঝলে ভাইয়া। কত ইনফরমেশন পেয়ে গেলাম বলো তো। আমার প্রকৃত পরিচয় দিলে কিন্তু ভদ্রমহিলা এত কথা আমাকে বলতেন না, বরং সাজিয়ে গুছিয়ে ভেবে চিনতে বলার চেষ্টা করতেন। আমার এই প্রতিবেশীটি আরো 7-8টা দোকানে এই একই নাটক চালালেন। তথ্য মিলল বিস্তর। এইসব করেই প্রায় 2-3 ঘন্টা কেটে গেল কোথা দিয়ে যেন। সর্বশেষ জানা গেল রিউ ভিভিয়ানে মনিস্থলরা তাদের বিবাহের পর থেকেই আছেন। তাদের বিয়ে হয়েছে তাও প্রায় বছর 4 তো হয়েই গেল। সর্বোপরি মেসিও মনিস্থল সম্পর্কে সকলেই প্রায় একটা কথা বললেন। সবার একটাই মত, তার মতো মানুষ হয় না। তিনি সৎ, বুদ্ধিমান এবং শান্ত স্বভাবের মানুষ, কিন্তু তিনি তার ব্যবসাটা কিছুতেই দাঁড় করাতে পারলেন না। ভাগ্যদেবী কারোর কারোর প্রতি যেন একটু বেশি বিরাগ ভাজন হন। মনিস্থল যে খুনি এই কথা মানতে সকলে নারাজ। তাদের ধারণা পুলিশের কোথাও একটা মস্ত বড় ভুল হচ্ছে। মনিস্থল তার স্ত্রীকেও ভালোবাসতেন প্রাণের চেয়ে অধিক। অন্যান্য অনেক স্বামীর মতো তিনি কিন্তু তার সুন্দরী স্ত্রীকে নিয়ে কখনোই অসুরক্ষিত বা হিংসুটে বোধ করতেন না। অন্যদিকে মাদাম ক্লারা মনিস্থল সম্পর্কে 2 ধরনের বক্তব্য শোনা গেল। প্রথমত একদল বলল ওদের যা আর্থিক সঙ্গতি তাতে মাদাম ক্লারার মতো চাহিদা থাকলে খুবই অসুবিধা।
আরেক দল জানালো মনিস্থলর দোকানে দোকানদারি করার জন্য ভালো দামি পোশাক পরিহিত হওয়াটা আবশ্যক, কারণ দোকানটা জুয়েলারির দোকান। মাদামের সম্পর্কে যে যাই বলুক না কেন, প্রত্যেকে একটা ব্যাপারে সহমত। মাদাম ক্লারা এবং তার স্বামীর মধ্যে সম্পর্ক অত্যন্ত ভালো ছিল। স্বামীর প্রতি তার ভালোবাসা এবং আনুগত্যের নাকি কোনো তুলনাই চলে না। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক এতটাই গভীর ছিল যে তাদের মধ্যে কোনো ঝগড়াঝাটিও কোনোদিন হয়নি। বিবাহ বহির্ভূত কারোর সঙ্গে সম্পর্কে জড়ানো বা তার চরিত্র সম্পর্কে কোনরূপ কানাঘুষও এই অঞ্চলে এখনো শোনা যায়নি। তার অমন রূপ থাকায় অনেক পুরুষই তাকে পছন্দ করেন, কিন্তু মাদাম ক্লারা প্রত্যেককেই প্রত্যাখ্যান করেছেন। খবরাখবর জোগাড় করার পর আমরা মনিস্ট্রলোর ইমিটেশন গয়নার দোকানের সামনে গিয়ে দাঁড়ালাম। চারপাশে অত ঝাঁ চকচকে দোকানের মধ্যিখানে এই দোকানটা যেন বড়ই বেমানান, ছাপোষা একটা দোকান। জানালার ওপর দেওয়ালে একটা বোর্ড লাগানো, তাতে লেখা মনিস্থল। কোনো এক সময় নামের অক্ষরগুলো সোনালি রং দিয়ে লেখা হলেও এখন সেগুলো রোদে জলে কালো হয়ে গেছে। মেশিনে দোকানটায় একবার চোখ বুলিয়ে নিয়ে আমাকে বললেন, চলো আমরা ভেতরে যাই। বলেই তিনি আমার হাতটা চেপে ধরলেন, বললেন, দাঁড়াও, আমরা আড়ালে গিয়ে কিছুক্ষণ দোকানটার উপরে নজর রাখি, দেখি মাদাম ক্লারাকে একবার দূর থেকে দেখা যায় কিনা। আমরা প্রায় মিনিট 20 দোকানের দিকে চোখ রেখে অপেক্ষা করলাম, যদিও কাউকেই চোখে পড়ল না। অবশেষে মেশিনে বললেন, চলো, যথেষ্ট অপেক্ষা হয়েছে, আর নয়। রাস্তা পেরোলেই মনিস্ট্রলোর দোকান। আমরা দরজা ঠেলে দোকানের ভেতর প্রবেশ করলাম। দরজার সামান্য আওয়াজ পেয়েই দোকানের পিছনের দিকে একটা ঘর থেকে বছর 14-15 একটা বাচ্চা বেরিয়ে এলো। লক্ষ্য করলাম মেয়েটার চোখ মুখ নোংরা, চুল উস্কো খুস্কো। আমাদের দেখে সে জিজ্ঞেস করলো, আপনাদের কি লাগবে মসিও? মাদাম মনিস্ট্রল ভেতরে আছেন? হ্যাঁ মসিও, মাদাম তো ভিতরের ঘরেই আছেন। আমি এক্ষুনি গিয়ে ওনাকে ডেকে আনছি মসিও, আপনারা একটু দাঁড়ান। না, তুমি দাঁড়াও, আমি নিজে গিয়ে ওনার সাথে কথা বলে নেব। বলেই তিনি দোকানের পেছনের ঘরের দিকে পা বাড়ালেন। আমিও গুটি গুটি পায়ে তাকে অনুসরণ করলাম। ঘরটা একটা ছোট্ট খুপড়ির মতো, এবং সেই ঘরই আবার ড্রয়িং রুম, ডাইনিং রুম আর বেডরুম হিসেবে ব্যবহার করা হয়। খাটের ওপর জামা কাপড় অগোছালোভাবে ছড়িয়ে রাখা। খাটের সামনে ময়লা দেখতে একটা পাপোশ। আপাত দৃষ্টিতে ঘরের দুর্দশা যতই হোক, তার মাঝেও কিন্তু কিছু বড় লোকই চালের ছোঁয়া চোখে পড়ে। দেখলাম জানালায় দামি ভারী পর্দা ঝুলছে। খাটের ওপর ছড়িয়ে থাকা বালিশগুলো সহজেই চোখ টানে। বালিশের কাভারগুলো দামি কাপড়ের তৈরি এবং তাতে অপূর্ব এমব্রয়ডারি করা। খাটের সামনে একটা ছোট্ট কার্পেটও পাতা আছে, তার উপরেও অপরূপ কারুকার্য করা। ঘরের চারপাশটায় চোখ বোলাতে গিয়ে এক জায়গায় এসে আমার দৃষ্টি স্থির হয়ে গেল। দেখলাম বিশাল একটা আর্ম চেয়ারে শুয়ে আছেন একজন পরমা সুন্দরী নারী। তার হাতে ধরা স্ট্যাম্প পেপার জাতীয় একটা কাগজ। তার সোনালি চুল লুটিয়ে পড়েছে মাটিতে। নীল মায়াবী চোখ দুটো জ্বলজ্বল করছে। তার টিকালো নাক আর পাতলা ঠোঁট দুটো যেন সামান্য বেশি লালচে। বুঝলাম এটাও তার মানসিক শোচনীয়তারই চিহ্ন। একে হঠাৎ দেখলে কোনো মানুষ বলে মনে হয় না, মনে হয় যেন কোনো গ্রিক দেবী। এর সৌন্দর্য সম্পর্কে যা যা শুনেছি এই গত 2 দিনে, ভদ্রমহিলা তার থেকেও যেন কয়েক কোটি গুণ বেশি সুন্দরী। অস্বীকার করব না, কিছুক্ষণের জন্য সম্মোহিত হয়ে পড়েছিলাম। মনে হচ্ছিল আর যাই হোক, ইনি কোনোভাবেই কোনো অপরাধের সঙ্গে যুক্ত বা জড়িত থাকতে পারেন না, অসম্ভব। আমার ঘোর ভাঙল মেশিনের গলা খাকরানিতে। আর সেই আওয়াজেই মাদাম মনিস্ট্রল প্রায় ছিটকে উঠে বসলেন আর্ম চেয়ারের ওপর। সচকিত হয়ে তিনি বললেন, আরে কারা আপনারা? কি চান এখানে? মেশিনে বললেন, মাদাম, আমি একজন ডিটেকটিভ। জুডিশিয়াল অথরিটি থেকে আমাকে এই কেসটাতে নিযুক্ত করা হয়েছে। সত্য উদ্ঘাটন করাই আমার কাজ। মাদাম ক্লারার ম্রিয়মান চোখ দুটো হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন, ঈশ্বরকে অনেক ধন্যবাদ, তিনি আপনাকে এখানে পাঠিয়েছেন। মসিও, আপনি আমাকে সাহায্য করবেন মসিও? বিশ্বাস করুন, আমার স্বামী নির্দোষ।
পুলিশের পক্ষ থেকে একটা মস্ত বড় ভুল হচ্ছে মসিও, কিন্তু ওরা আমার কোনো কথাই মানতে চাইছে না মসিও। এখন এখন আমার একটাই ইচ্ছে জানেন তো, আমি যেন ওর সাথে একসঙ্গে মরতে পারি। বিশ্বাস করুন স্যার, ও এই কাজ করেনি, ও এই কাজ করতে পারে না। ভদ্রমহিলা রীতিমতো বিলাপ করছিলেন। তার কথা থেমে গেল যখন একটা কালো কুকুর ঘরের কোনায় এসে দাঁড়িয়ে আমাদের দিকে হিংস্র দৃষ্টিতে তাকিয়ে গড়গড় শব্দ করতে শুরু করলো। মাদাম ক্লারা তাকে শান্ত করার চেষ্টা করে বললেন, প্লুটো, চুপ করো, চুপ। যাও, খাটে উঠে শুয়ে থাকো, যাও। এরা খুব ভালো লোক, এরা কিচ্ছু করবে না, যাও যাও। প্রথমে কুকুরটা মালকিনের কথার অবাধ্য হলেও তারপর ধীরে ধীরে পা মুড়ে মেঝে বসে পড়ল, কিন্তু তার জ্বলন্ত দৃষ্টি আমার আর মিশিনের উপর স্থির হয়ে রইল। মেসিও মিশিনে সামান্য হেসে বললেন, আপনি ঠিকই বলেছেন মাদাম, আমাদের খারাপ উদ্দেশ্য নেই, আমরা আপনাকে অ্যারেস্ট করতেও আসিনি। ভদ্রমহিলা তার হাতে ধরা কাগজটার দিকে দৃষ্টিপাত করে বললেন, আজ সকালে এই কাগজটা ইনভেস্টিগেটিং ম্যাজিস্ট্রেটের কাছ থেকে এসেছে। আমাকে প্যালেস অফ জাস্টিসে ডেকে পাঠানো হয়েছে মসিও, আজ বেলা 3টের সময়। কিন্তু কেন? ওরা কি চায় আমার থেকে? মাদাম, ওনারা আপনার থেকে কেবল ইনফরমেশন চান মাদাম। সঠিক ইনফরমেশনই আশার আলো দেখাতে পারে এবং আপনার স্বামীকে নির্দোষ প্রমাণ করতে পারে। তাই আপনাকে আমি অনুরোধ করব, আমি যে কটা প্রশ্ন আপনাকে করব তার যথাযোগ্য উত্তর আপনি দেবেন। কয়েক সেকেন্ড বিস্ফারিত চোখে মাদাম ক্লারা মেশিনের দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, আমাকে প্রশ্ন করুন মসিও। মেশিনে মাদামকে চেয়ারে বসতে বললেন, তারপর নিজেও একটা চেয়ার টেনে বসলেন। বললেন, আশা করি আপনি জানেন গত পরশু রাত 9টার কিছু পরে আপনার স্বামীর কাকা তার ফ্ল্যাটে খুন হন। আগে হ্যাঁ মসিও, আমি সবটাই শুনেছি। এবার আমাকে বলুন তো, আপনার স্বামী মনিস্থল রাত 9টা থেকে রাত 12টার মধ্যে কোথায় ছিলেন? প্রশ্নটা শুনে মাদাম ক্লারা দু হাতে নিজের মুখ ঢেকে ব্যথাতুর কণ্ঠে বললেন, ও ঈশ্বর, ঈশ্বর। আপনি বলুন আপনার স্বামী গত পরশু ওই সময় কোথায় ছিলেন? উত্তরটা দেওয়ার আগে মাদাম খানিকটা সময় নিলেন। কান্নায় গলা বুজে আসছিল তার। কোনো মতে তিনি বললেন, গত পরশু ওই সময় আমার স্বামী বাড়িতে ছিলেন না মসিও। আপনি জানেন উনি কোথায় গিয়েছিলেন? হ্যাঁ জানি তো, ও তো আমাকে বলেই গিয়েছিল। আমরা যে সমস্ত শ্যাকরাদের দিয়ে কাজ করাই তাদেরই একজন, নাম মহুষ, তার কাছে আমরা একটা নকল মুক্তোর সেট বানাতে দিয়েছিলাম, কিন্তু সেই লোক সময় মতো সেই জিনিসটা আমাদেরকে পাঠায়নি। অথচ আমাদের এক কাস্টমারকে সেটা পরের দিনই ডেলিভারি দেওয়ার কথা ছিল। আমরা একেবারেই ছাপোষা ব্যবসায়ী মসিও, দিন আনি দিন খাই বলতে পারেন। সেখানে একজন কাস্টমারকে হারানো আমাদের পক্ষে সম্ভব নয়, আর এতে তো আমাদের দোকানের নামও খারাপ হবে, তাই না বলুন? অগত্যা আমার স্বামী বলল, ক্লারা, আমি বরং নিজেই একবার ওর বাড়িতে যাই, বুঝলে, গিয়ে দেখি ওর কাজটা কত দূর এগোলো। ডিনারের পর রাত 9টা বাজার বেশ খানিকক্ষণ আগেই ও বেরিয়ে গেল। এমনকি বাস স্ট্যান্ড অব্দি আমি ওর সাথে নিজে হেঁটে গিয়েছি। আমি নিজে চোখে দেখেছি ওকে বাস ধরতে। আমি মনে মনে একটা স্বস্তি অনুভব করলাম। তাহলে মনিস্থলর অ্যালিবাই রয়েছে। বুঝলাম মেশিনের মনেও ওই একই কথা এসেছে। তিনি জিজ্ঞেস করলেন, ইফ দ্যাট ইজ দ্য কেস মাদাম, তাহলে ওই শ্যাকরা নিশ্চয়ই এই কথা স্বীকার করবে যে রাত 11টা বা তার আশেপাশে মসিয়ে মনিস্থল তার সঙ্গেই ছিলেন। দুর্ভাগ্যবশত না। না? কিন্তু কেন নয়? কারণ ওই লোকটা ওর বাড়িতেই ছিল না। আমার স্বামীর সাথে ওর দেখাই হয়নি। দ্যাট ইজ এ গ্রেট মিসফরচুন।
কিন্তু ওই লোকটার বাড়িতে নিশ্চয়ই দারোয়ান আছে, সে নিশ্চয়ই মনিস্থলকে সেখানে আসতে দেখেছে। না মাসিও, ওই লোকের বাড়িতে দারোয়ান নেই। ওরা গরিব মানুষ, দারোয়ান কি করে রাখবে বলুন? হয়তো ভদ্রমহিলার প্রত্যেকটা কথাই সত্যি, কিন্তু প্রমাণের যে বড় অভাব, আর প্রমাণের অভাবেই হয়তো এই নির্দোষ মনিস্থলকে কঠোরতম শাস্তি দেবে আদালত। নিজের অজান্তেই বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল আমার। মেসিও মিশিনে বললেন, আপনার স্বামী সেদিন কখন বাড়ি ফিরেছিলেন? রাত 12টার কিছু পরে মাসিও। আপনার মনে হয়নি যে আপনার স্বামী সেদিন রাতে একটু বেশিক্ষণ বাইরে ছিলেন? হ্যাঁ মাসিও, এমনকি ওর সাথে এই ব্যাপারে আমি কথাও বলেছি। ও বলল যে ও হেঁটে বাড়ি ফিরছিল, পথে ক্লান্ত বোধ করছিল, তাই একটা ক্যাফেতে ঢুকে বিয়ার পান করছিল। মনিস্থল যখন বাড়ি ফিরলেন তখন কি তাকে আপনার অস্বাভাবিক মনে হয়েছিল? ওয়েল, ও খানিকটা বিরক্ত ছিল, আর সেটাই তো স্বাভাবিক বলুন। এতখানি পথ গিয়ে তারপর যদি কাজটাই না হয়। ওনার পরনে কি ছিল? ওকে যখন পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেল তখন যে পোশাক পরা ছিল সেটাই। ভালো করে ভেবে বলুন তো মাদাম, ওনার আচরণে কোনো অস্বাভাবিকত্ব লক্ষ্য করেননি আপনি? আগে না মাসিও। মিশনে এবং মাদাম ক্লারার কথোপকথনের সময় আমি খানিকটা দূরে দাঁড়িয়ে মাদামকে মন দিয়ে পর্যবেক্ষণ করছিলাম। কেন জানি না, আমার মনে হলো ভদ্রমহিলার অভিব্যক্তিতে যেন খানিকটা পরিবর্তন এসেছে। তিনি যেন তার ভগ্নপ্রায় অবস্থাটা কিছুটা কাটিয়ে উঠেছেন, যদিও তার গাল বেয়ে নেমে আসছে অশ্রুর ধারা। তবুও আমার মন বলছে এই চোখের জলের অন্তরালে যেন যেন একটা খুশির আভা খেলা করছে। তবে কি এই ভদ্রমহিলা? আমি আচমকা মাদামকে প্রশ্ন করলাম, আচ্ছা মাদাম, ওই ভয়ঙ্কর রাত্রে আপনার স্বামী যখন ওই স্যাঁকড়ার কাছে গিয়েছিলেন তখন আপনি কোথায় ছিলেন? তিনি তার উজ্জ্বল নীল চোখ দুটো মেলে আমার দিকে তাকালেন, তারপর শান্ত স্বরে বললেন, আমি এখানেই ছিলাম মাসিও, আর তার সাক্ষীও আছে। সাক্ষী? হ্যাঁ মাসিও। ও বেরিয়ে যাওয়ার পর আমার কিছু ভালো লাগছিল না, কেমন যেন একা একা লাগছিল আমার। তাই আমি আমার মেয়েটকে পাঠাই আমার 2 বান্ধবীকে ডেকে আনতে। ওরা দুজনেই আমার প্রতিবেশী, আর ওরা দুজনেই আমার বাড়িতে এসেছিলেন এবং রাত 11টা পর্যন্ত আমার সাথে বসেই ওরা গল্প করছিলেন। আপনারা চাইলেই খোঁজ নিতে পারেন মাসিও। ওদের একজনের গ্লাভসের দোকান এই সামনেই। মিসিও মিশিনে বাঁকা হাসলেন, বললেন, আপনাকে কেউ সন্দেহ করেনি মাদাম। যেটা সম্ভব বলে আমরা ধরে নিচ্ছি সেটা হলো এই জঘন্য অপরাধটি করার আগে আপনার স্বামী কি আপনাকে কিছু বলেছিলেন? মানে কোনো রকম হিন্টস দিয়েছিলেন? ওহ মাসিও, এসব কি বলছেন কি আপনি? আপনি যদি আমাদের চিনতেন তাহলে এসব কথা কখনো বলতেন না, কখনো নয়। আপনি তো বললেন আপনাদের ব্যবসায় মন্দা চলছে। হ্যাঁ, সেটা সত্যি, কিন্তু তার মানে কি আমার স্বামী খুন করবে, তাও আবার তার নিজের কাকাকে? ছি মাসিও, হতে পারে আমরা গরিব, কিন্তু গরিব বলেই আমার স্বামী অর্থের লোভে কাউকে হত্যা করবে এমনটা নয় মাসিও। আর হ্যাঁ, আমি আগেও বলেছি, আবারও বলছি, আমার স্বামী সম্পূর্ণ নির্দোষ। হি ইজ ইনোসেন্ট মাসিও, ইনোসেন্ট। মিশিনে খানিক ভারাক্রান্ত কণ্ঠে বললেন, আপনার স্বামী যদি নির্দোষী হবে মাদাম, তাহলে তিনি নিজে তার সমস্ত দোষ স্বীকার কেন করলেন? মাদাম ক্লারা নিচু কণ্ঠে বললেন, ও পাগল হয়ে গেছে মাসিও, ও উন্মাদ হয়ে গেছে, উন্মাদ। মেশিনে আরো কিছুক্ষণ তার প্রশ্নোত্তর পর্ব চালানোর পর ওদের ঘর আর দোকানটা একটু ঘুরে দেখতে চাইলেন। মাদাম মেশিনে তল্লাশিতে কোনো বাধা সৃষ্টি না করে এক কথায় রাজি হয়ে গেলেন। বললেন, সবকিছু আপনারা পরীক্ষা করে দেখতে পারেন মাসিও। এভরিথিং ইজ অ্যাট ইউর ডিসপোজাল স্যার। ঘর, দোকান এবং পরিচারিকা মেয়েটির ঘর তল্লাশি করার পর মেশিনে বললেন, আপনাদের সেলারটা এবার একবার তল্লাশি করে দেখতে চাই।
মাদাম ক্লারা তৎক্ষণাৎ নিজের হাতে মোমবাতি জ্বালিয়ে আমাদের সেলারের রাস্তা দেখিয়ে দিলেন। বাড়ির পেছনে শ্যাওলা জমা পাথুরে সিঁড়ি বেয়ে আমরা নেমে এলাম সেলারের মধ্যে। জায়গাটা অত্যন্ত স্যাঁতস্যাঁতে, চারপাশে অযত্ন আর দারিদ্র্যের ছাপ স্পষ্ট। এক কোনায় একটা ছোট্ট বিয়ারের ব্যারেল, আর তার পাশে একটা ওয়াইনের কাস্ক। সম্ভবত সেগুলো খালি। এছাড়া সেখানে রয়েছে 4-5টা দামি পানীয়ের বোতল এবং আরও কিছু খালি বোতল। মেশিনে এগিয়ে গিয়ে সেই সমস্ত বোতলগুলোর মুখে লাগানো কর্কগুলো খুলে পরীক্ষা করতে লাগলেন। খালি কিংবা ভর্তি কোনো বোতলের কর্কের রঙই বাতিওলে পাওয়া কর্কটার মতো সবুজ রঙের নয়। অর্থাৎ মনিস্থল যে নির্দোষ, এটা সেই দিকেই নির্দেশ করে। আর যাই হোক, তিনি এখান থেকে কর্ক নিয়ে তাতে খুনের অস্ত্র ভরে নিয়ে যাননি। মেশিনে মৃদু হাসলেন, তারপর অত্যন্ত স্বাভাবিক কণ্ঠে বললেন, না, কিছু পেলাম না, কিচ্ছু না। আমরা সেলার থেকে বেরিয়ে আবারও সেই ঘরটায় গিয়ে উপস্থিত হলাম। আমরা সেখানে ঢুকতেই আবারও সেই কুকুরটা গর্জন করতে শুরু করল। মাদাম ক্লারা তাকে শান্ত করলেন। না প্লুটো, না, শান্ত হও। কাম ডাউন মাই বয়, কাম ডাউন। তারপর আমাদের দিকে ফিরে তিনি বললেন, আসলে ও তো ওয়াচডগ, তাই অচেনা লোক দেখলেই এরকম করে মাসিও। বুঝতেই তো পারছেন, আমাদের জুয়েলারির দোকান, তাই চুরির ভয়টা সবসময় থাকে আর কি। কুকুরটা শান্ত হয়ে যেতেই আমি তাকে মৃদু আদরের স্বরে ডাকলাম, প্লুটো, প্লুটো, কাছে আয়। লাভ নেই, ওকে ডেকে কোনো লাভ নেই মাসিও। ও আপনার কথা শুনবে না। ও ভীষণই বিশ্বস্ত কুকুর মাসিও। ও কেবল মাত্র ওর মাস্টার আর আমার কথা শোনে। মাদাম ক্লারার এই মন্তব্য বা উক্তি অত্যন্ত স্বাভাবিক এবং এই কেসের ক্ষেত্রে হয়তো তাৎপর্যহীন, কিন্তু আমার মনে কথাটা শুনেই কোথায় যেন একটা খটকা লাগলো। কোনো রকম দ্বিতীয় চিন্তা না করেই আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা মাদাম, যেদিন রাতে খুন হলো সেই রাতে আপনাদের এই বিশ্বস্ত কুকুরটা কোথায় ছিল? হ্যাঁ? কথাটা শুনে মাদাম ক্লারা এতটাই চমকে উঠলেন যে আরেকটু হলেই তার হাত থেকে মোমবাতিটা পড়ে যাচ্ছিল। তিনি আমতা আমতা করে বললেন, আমি জানি না মাসিও, মানে আমার ঠিক মনে পড়ছে না আসলে। হয়তো আপনার স্বামীকে অনুসরণ করে গিয়েছিল। হ্যাঁ মাসিও, আপনি একদম ঠিকই বলেছেন। এখন একটু একটু মনে পড়ছে। হ্যাঁ, ঠিকই ও গিয়েছিল মনে হয়। ঠিক। তাহলে আপনি ওকে বাসে ট্রামে উঠেও ফলো করতে ট্রেন করেছেন, কি বলুন? মানে আপনি তো বললেন যে আপনি আপনার স্বামীকে দেখেছেন বাসে উঠতে। মাদাম ক্লারা কোনো জবাব দেওয়ার আগেই মেশিনে আমাকে থামিয়ে দিলেন। তারপর মাদামকে স্বাভাবিক করার জন্য যা যা বলা যায় সেই সমস্ত কথা বললেন। তাকে এটাও মনে করিয়ে দিলেন যে আদালত থেকে যখন তাকে ডেকে পাঠানো হয়েছে তখন সেখানে তার সময় মতো পৌঁছানো উচিত। আমরা মাদাম ক্লারার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলাম। রাস্তায় এসেই তিনি আমাকে রীতিমতো ধমকে উঠলেন। বললেন, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মুখ বেজার করে বললাম, আপনি শুধু শুধু আমার ওপর চড়ছেন মেসিয়ে। আমি তো যথেষ্ট বুদ্ধিমানের মতোই প্রশ্ন করলাম। মনস্থলের কুকুরটাই তো এই কেসে আলোকপাত করতে পারে। আমার এমন অবস্থা দেখে মেশিনে হেসে ফেললেন। তারপর পিতৃসুলভ কণ্ঠে বললেন, আরে বাবা, আমি জানি তুমি একেবারে সঠিক প্রশ্ন করেছো, কিন্তু ওরকম হুটপাট করে সবকিছু জিজ্ঞাসা করতে নেই, বুঝলে? মাদাম মনিস্ট্রল যদি তোমার উপর এতটুকুও সন্দেহ করেন, তখন কি বলা যায়, হয়তো ওই নির্দোষ কুকুরটা হয় বেঘরে প্রাণ হারাবে কিংবা হঠাৎ কোথাও উধাও হয়ে যাবে। সেটা কি আদৌ ভালো হবে? সারা সকাল দৌড়ঝাঁপে আমার আর আমার প্রতিবেশী ভদ্রলোকের বেজায় খিদে পেয়েছিল। ওই অঞ্চলেই একটা রেস্তোরাঁতে ঢুকে আমরা খেতে বসলাম। ঘটনাক্রম যাচাই করে দেখলে বারবারই মনে হচ্ছিল মনিস্থল নির্দোষ, যদিও এই মুহূর্তে আরও কতগুলো ব্যাপার বিবেচনা করে দেখার দরকার। মাদাম মনিস্থল সেদিন রাতে সত্যিই এই এলাকা ছেড়ে অন্য কোথাও যাননি এবং তার একাধিক সাক্ষী রয়েছে। তাহলে খুনি কে?
খুনি এমন একজন মানুষ যাকে প্লুটো মান্য করে। তার মনিব এবং মালকিন ছাড়া আর কে থাকতে পারে যাকে প্লুটো মান্য করে? অর্থাৎ অবশ্যই এখানে একজন তৃতীয় ব্যক্তির উপস্থিতি আছে যাকে প্লুটো খুব ভালো করে চেনে এবং পছন্দ করে। এবার এই ব্যক্তিকে হয়তো আমরা চিনি কিংবা চিনি না। সে কি মেসি মনিস্থলর কোনো শত্রু, বন্ধুত্বের মুখোশের আড়ালে লুকিয়ে থাকা কোনো শত্রু যে মনিস্থলকে এভাবে ফাঁসাতে চায়? সম্ভবত ছদ্মবেশী এই বন্ধুটিকে খুব ভালো করেই চেনেন মাদাম ক্লারা, কিন্তু তার নাম তিনি প্রকাশ করতে চান না, এবং এই নাম প্রকাশে এতটাই গোপনীয়তা যে তিনি অনায়াসে তাঁর নিরপরাধ স্বামীকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারেন। তবে কি মাদাম মেশিনের কথাগুলোই সত্যি? সুন্দরী মাদাম ক্লারার বিবাহ বহির্ভূত অন্য কোনো সম্পর্ক আছে, এবং সেই প্রেমিকই কি বান্তিওলের বৃদ্ধকে খুন করেছে? আলোচনার মাঝে আমি মিশিনেকে বললাম, মিসিও মিশিনে, এই খুনিটিকে ধরা কিন্তু বেশ সহজ। আমার ধারণা মাদাম ক্লারা এবং তার প্রেমিক এরা দুজনে মিলে যে অপরাধ করেছেন, তারপর নিশ্চয়ই বেশ কিছুদিন এরা দেখা সাক্ষাৎ করবেন না। চারপাশ একটু শান্ত হয়ে এলে, ব্যাপারটা একটু থিতু হয়ে এলে তারা আবার দেখা করবেন। অন্তত খুনি লোকটা তো নিঃসন্দেহে এখন চুপচাপ থাকবেই এবং এই চৌহদ্দিতে পাও রাখবে না। কিন্তু সমস্ত ইন্টারোগেশন শেষ হয়ে গেছে ভেবে মাদাম ক্লারা অস্থির হয়ে উঠবেন তার প্রেমিকের সঙ্গে দেখা করার জন্য। আমার ধারণা তিনি নিজে যাবেন এই উক্ত ব্যক্তির কাছে। তাই আমি বলছিলাম কি, আপনি আপনার কোনো সেনাতকে যদি এই কাজে নিযুক্ত করেন, যিনি মাদাম ক্লারার গতিবিধির ওপর 24 ঘন্টা নজর রাখবেন, আমার ধারণা এতে কিন্তু 2-3 দিনের মধ্যেই আসল অপরাধী ধরা পড়ে যেতে পারে। মেশিনে আমার কথা শুনে কিসব যেন বিড়বিড় করছিলেন। তিনি বললেন, না হে, এত সময় আমাদের হাতে নেই। এতে পাখি আমাদের হাত থেকে ফসকে যেতে পারে। লোহা গরম থাকতে থাকতেই আমাদের আঘাত হানতে হবে। যদিও তোমার বুদ্ধির প্রশংসা না করে পারছি না, গোয়েন্দাগিরিকে পেশা করলেও তুমি সফল হবে ভায়া। যাই হোক, এক্ষেত্রে তো আমিই আছি। শোনো, আমার কথা মন দিয়ে শোনো। সব সময় সোজা উপায়ে অপরাধীকে ধরা যায় না, বুঝলে? তার জন্য কিছু বিকল্প পন্থা অবলম্বন করতে হয়। বুঝলাম না। বুঝবে বুঝবে, যথা সময় সব বুঝবে। হাজার অনুনয় পীড়াপিড়ির পরও মেশিনে আমাকে আর বিশেষ কিছুই বললেন না, কেবল একটা কথাই বললেন, আর ঘণ্টাখানেকের মধ্যেই মাদাম ক্লারা ওখান থেকে বেরিয়ে যাবেন। দুপুর 3টের সময় তাকে আদালতে দেখা করতে বলা হয়েছে। উনি বেরিয়ে গেলে তারপর আমাদের কাজ শুরু হবে। মেশিনে আমাকে একটা ক্যাফেতে নিয়ে এলেন। সেখানে আমাকে জোর করে ডমিনোস খেলতে রাজি করালেন। বলাই বাহুল্য, আমি তাতে গোহারা হেরে গেলাম, কারণ আমার মাথায় তখন হাজারো চিন্তার স্রোত। খেলায় মন দেওয়ার মতো কোনো অবস্থাই নেই। বেলা 2টো বাজতেই হঠাৎ মেশিনে বলে উঠলেন, চলো হে, কাজে যাওয়া যাক এবার। আমরা আবারও মনিস্থলের বাড়ির উল্টো দিকের ফুটপাতে একটা জায়গায় গা ঢাকা দিয়ে দাঁড়ালাম। আমাদের নজর রইল মনিস্থলের বাড়ি তথা দোকানের ওপর। মিনিট খানেক অপেক্ষা করার পর দেখলাম মাদাম ক্লারা একেবারে বৈধব্যের সাজে কালো পোশাক পরে স্বচ্ছ কালো কাপড়ে মুখ ঢেকে দোকান থেকে বেরিয়ে এলেন। মেশিনে দাঁতে দাঁত চেপে বললেন, ভদ্রমহিলা অত্যন্ত চালাক। ম্যাজিস্ট্রেটের সিম্প্যাথি আদায়ের জন্য এমন সাজ পোশাক করেছেন। ভদ্রমহিলা রাস্তায় নেমে দ্রুত হেঁটে আমাদের চোখের আড়ালে চলে গেলেন। আমরা আরো কিছুক্ষণ ওই একই জায়গায় দাঁড়িয়ে রইলাম। দেখলাম পরিচারিকা মেয়েটি দোকানের ভেতর এখন একাই আছে। বাইরে থেকে খেয়াল করলাম মেয়েটা মালকিনের চিনির বয়াম থেকে চিনি চুরি করে খাচ্ছে। এই সময় আমি আর মেশিনে দোকানের দরজা খুলে আচমকা দ্রুত বেগে ভেতরে ঢুকলাম। আমাদের দেখতে পেয়ে মেয়েটা রীতিমতো ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে রইল। তার চাহনি দেখে বুঝলাম সে আমাদের চিনতে পেরেছে। মেয়েটি কিছু বলার আগেই মেশিনে রূঢ় স্বরে বললেন, মাদাম মনিস্থল কোথায়? মাদাম তো বাড়িতে নেই মাসিও। উনি তো এই কিছুক্ষণ আগে বেরিয়ে গেলেন। বেরিয়ে গেলেন মানে? এটা হতে পারে না। তুমি নিশ্চয়ই আমাকে মিথ্যে কথা বলছো। মাদাম অবশ্যই এখন এখানেই আছেন, ওনার ঘরে। না মাসিও, উনি ঘরে নেই। বিশ্বাস করুন, আমার কথা আপনার বিশ্বাস না হলে আপনি নিজেই গিয়ে একবার দেখে নিন না। মেশিনে আশাহত হওয়ার ভান করে
মাথা চাপড়ালেন। তারপর বললেন, কি মুশকিল হলো? মাদাম ক্লারা ভীষণ খারাপ ভাববেন। মেয়েটি হাঁ করে মেশিনের মুখের দিকে চেয়ে রইল। সে কিছুই বুঝতে পারছে না। মেশিনে বলে চললেন, হয়তো তুমি আমাকে সাহায্য করতে পারবে। তুমি হয়তো আমাকে বলতে পারবে আমি যা জানতে চাই। মাই গুড গার্ল, আমার এখানে ফিরে আসার কারণটা হলো আমি একটা ঠিকানা হারিয়ে ফেলেছি। ঠিকানাটা তোমার মালকিন আমাকে দিয়েছিলেন। সেখানে আমাকে একবার যেতে হবে। তুমি কি সেই ঠিকানাটা আমাকে বলতে পারবে? কার ঠিকানা মাসিও? কি যেন নামটা? তুমি চেনো, তুমি ওনাকে চেনো। কি যেন মশিও তুস, নামটাও মনে পড়ছে না এখন। তুমি নিঃসন্দেহে ভদ্রলোককে চেনো। ওই ভদ্রলোক যাকে প্লুটো ভীষণ মান্য করে। বুঝতে পারছো কার কথা বলছি? মেয়েটির মুখ হঠাৎই উদ্ভাসিত হয়ে উঠল। সে বলল, ও, বুঝতে পেরেছি আপনি কার কথা বলছেন। উনি তো মসিও ভিক্টর। রাইট, মসিও ভিক্টর। বোঝো কাণ্ড, ওই নামটা মনে পড়ছিল না। যাকে আর বলবো না। বাই দ্য ওয়ে, মসিও ভিক্টর কি করেন? উনিও একজন জুয়েলার মসিও মনিস্ট্রলো ওনার খুব ভালো বন্ধু। আসলে মসিও মনিস্ট্রলো নিজের ব্যবসা শুরু করার আগে ওনারা দুজনে একসাথে ব্যবসা করতেন। তাই তো প্লুটো ওনাকে এত ভালো করে চেনে, ঠিক বাড়ির লোকের মতো। আচ্ছা, বেশ বেশ। তুমি কি জানো ভিক্টর কোথায় থাকেন? হ্যাঁ মসিও, জানি তো। উনি 23 ভুদু ওয়াহাদোহেতে থাকেন মসিও। বেচারা মেয়েটা সমস্ত তথ্য আমাদের কাছে সরলভাবে উন্মুক্ত করে দিয়ে বেশ খুশি হয়ে উঠল। সে জানেও না যে নিজের অজান্তেই তার সুন্দরী মালকিনের সাথে সে বিশ্বাসঘাতকতা করল। মসিও মেশিনের মুখমণ্ডলে কিন্তু কোনো রকম পরিবর্তন আমি লক্ষ্য করলাম না। কেবল খেয়াল করলাম তার চোখ দুটো জ্বলজ্বল করছে। কৃতজ্ঞতার সুরে তিনি বললেন, তোমাকে অনেক ধন্যবাদ মাই গুড গার্ল। তুমি সত্যিই তোমার মালকিনের জন্য অনেক করলে গো। মাদাম খুব খুশি হবেন। মেয়েটির হাতে তিনি কয়েক পয়সা বকশিশ দিলেন। মেয়েটির মুখ আরো উদ্ভাসিত হয়ে উঠল। একটা বাঁকা হাসি হেসে তিনি বেরিয়ে এলেন দোকান থেকে, আর আমি তার পেছন পেছন। আমি ভেবেছিলাম এখান থেকে বেরিয়ে আমরা হয়তো সোজা রওনা দেব ইউদোহোয়াদোহে এলাকায়, কিন্তু আমাকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করে মেসিও মেশিনে চললেন আদালতের দিকে। আমার বিস্মিত মুখ দেখে তিনি বললেন, অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া ওখানে গিয়ে আমাদের কোনো লাভ নেই ভাইয়া। আসলে দিনের শেষে আমাদের কোনো ক্ষমতাই নেই। ওখানে গিয়ে প্রথমেই আমাদের ইনভেস্টিগেটিং ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলতে হবে। কিন্তু মাদাম ক্লারা মনিস্ট্রলো তো ওখানেই থাকার কথা। উনি আমাদের ওখানে দেখলে তো সাবধান হয়ে যাবেন এবং ওনার সঙ্গীকেও সাবধান করে দেবেন। সেটা হতেই পারে, সামান্য বিরক্তিসূচক কণ্ঠে বললেন মিশিনে। তারপর রীতিমতো অধৈর্য কণ্ঠে বললেন, এই ফর্মালিটিস পূর্ণ করার ধাক্কায় কালপ্রিটটা যখন তখন পালিয়ে যেতে পারে। বাতিওল কেসের ইনভেস্টিগেটিং ম্যাজিস্ট্রেট এই মুহূর্তে কালো পোশাক পরিহিতা ভদ্রমহিলার সাথে কথোপকথনে ব্যস্ত, এমন কথাই জানালো অ্যাটেন্ডেন্ট। মেশিনে সময় অপচয় না করে একটা চিরকুটে তার বক্তব্য লিখে অ্যাটেন্ডেন্ট ছেলেটির হাতে দিয়ে বললেন, এটা নিয়ে এক্ষুনি তুমি ম্যাজিস্ট্রেটের কাছে যাও, তাকে বলো ব্যাপারটা ভীষণ আর্জেন্ট। ছেলেটি কাগজ হাতে নিয়ে ম্যাজিস্ট্রেটের চেম্বারের দিকে দৌড় দিল। চিরকুট পেয়ে ম্যাজিস্ট্রেট তাঁর চেম্বার থেকে প্রায় হুড়মুড়িয়ে বেরিয়ে এলেন। বললেন, কি ব্যাপার মেশিনে, এসবের মানে কি? মেসিও মেশিনে তাকে সবকিছু খুলে বলার পরও ম্যাজিস্ট্রেটের মুখে একই কথা। আরে মনিস্ট্রলো তো নিজের মুখেই স্বীকার করেছে যে ওই খুনি। আরও বেশ অনেকক্ষণ ধরে তাকে একই কথা পাখি পড়ার মতো বোঝানোর পর তিনি একটা অ্যারেস্ট ওয়ারেন্ট লিখে দিলেন মেসিও ভিক্টরের নামে। আমরা সেটা হাতে পেয়ে ঝড়ের বেগে ছুটলাম ইউদোহোয়াদোহে এলাকার উদ্দেশ্যে। 15-20 মিনিটের মধ্যেই আমরা জনবহুল ঘিঞ্জি সেই এলাকায় পৌঁছে গেলাম। মাহে একটা শিল্পনগরী। রাস্তার জনসমুদ্র কাটিয়ে আমরা 23 নম্বর বাড়ির দিকে এগিয়ে চললাম। বাড়িতে পৌঁছে দারোয়ানকে জিজ্ঞেস করতেই সে আমাদের বলল ভিক্টর থাকেন 4 তলায়। সিঁড়ি দিয়ে উঠে ডান হাতে ওর ঘর। সাথে সে এও জানালো যে মসিও ভিক্টর এখন বাড়িতেই আছেন। আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করেছি,
ঠিক এমন সময় মেসিও মেশিনে থমকে দাঁড়ালেন। তারপর দারোয়ানকে জিজ্ঞেস করলেন, আমার পুরনো বন্ধু মশিয়ে ভিক্টরকে একটা ওয়াইন গিফট করতে চাই। আপনি কি বলতে পারবেন ও আশেপাশের কোন দোকান থেকে ওয়াইন কেনে? উত্তর মিলল তৎক্ষণাৎ। আমরা আবারও বাড়ি থেকে বেরিয়ে এসে পাশের ওয়াইন শপে ঢুকলাম। মেসিও মেশিনে বললেন, একটা ওয়াইনের বোতল দেবেন প্লিজ, সামথিং গুড। আরে সেই ওয়াইনটা যেটাতে সবুজ রঙের কর্কের ছিপি লাগানো থাকে। আমি এতক্ষণে বুঝলাম মেশিনে ঠিক কি করতে চাইছেন। ওয়াইনের বোতলটা হাতে আসতেই দেখলাম এই কর্ক হুবহু ওই বৃদ্ধের বেডরুমে পাওয়া সবুজ কর্কটার মতোই, যে কর্কের মধ্যে খুনের অস্ত্র ভরে ভিক্টর বাতিওলে উপস্থিত হয়েছিল। ওয়াইন কিনে আমরা আবারও হাজির হলাম 23 নম্বর বাড়ির 4 তলায়। দরজায় টোকা দিতেই ভেতর থেকে একটা পাতলা গলা ভেসে এলো। আমরা সন্তর্পণে দরজা খুলে ভেতরে ঢুকলাম। জানালার ধারে চেয়ারে বসে আছে একজন ব্যক্তি। সম্ভবত তার হাতের আংটির পাথরটা কোনোভাবে খুলে গেছে, সেটা জায়গা মতো বসাতেই সে ব্যস্ত। লোকটার বয়স 30-এর আশেপাশে, রোগা লম্বা চেহারা, মাথার চুলগুলো ঘন কৃষ্ণবর্ণ, চোখ দুটো উজ্জ্বল। আমাদের আকস্মিক আগমনে লোকটা কিন্তু মোটেই বিচলিত হলো না। শান্ত স্বরে এসে বলল, বলুন, কি চান আপনারা জেন্টলম্যান? মেশিনের চোয়াল শক্ত হলো। গুরুগম্ভীর স্বরে তিনি বললেন, ইন দ্য নেম অফ ল আই অ্যারেস্ট ইউ। বলেই তিনি এক ঝটকায় এগিয়ে গিয়ে লোকটার হাত দুটো শক্ত করে চেপে ধরলেন। ভিক্টর খানিক চমকে গেলেও সে তার চোখের দৃষ্টি মেশিনের থেকে না সরিয়েই বলল, আপনারা বোকামো করছেন। কি করেছি আমি? হ্যাঁ, কি করেছি? মেশিনে কাঁধ ঝাঁকালেন, তারপর বললেন, আর এসব বলে কোনো লাভ নেই, তোমার কেস তো সেটেলড। তুমি যখন বাতিওল থেকে বেরিয়েছিলে তখন তোমাকে একজন দেখে ফেলে, এবং এই মুহূর্তে আমার পকেটে একটা সবুজ রঙের কর্ক আছে, যার ভিতরে সযত্নে তোমার ছুরিটা তুমি নিয়ে গিয়েছিলে। ভুলবশত এই কর্কটাই সেই বৃদ্ধের বেডরুমে ফেলে রেখে আসো তুমি। কথাটা শোনা মাত্রই ভিক্টরের মুখ ম্লান হয়ে এলো। সে মেশিনের শক্ত বাহুবন্ধন ছাড়িয়ে ছিটকে পড়ল সামনের একটা টেবিলের উপর। তারপর কোনো রকমে বলল, আমি নির্দোষ, আমি নির্দোষ, আমি সম্পূর্ণ নির্দোষ। তোমার যা বলার তুমি ম্যাজিস্ট্রেটকে বলো। আমার বিশ্বাস তিনি তোমার একটা কথাও বিশ্বাস করবেন না, কারণ তোমার সহযোগিনী মাদাম মনিস্ট্রল সব কিছু স্বীকার করেছেন। এই কথা শুনে ভিক্টর পাথরের মতো স্থির হয়ে গেল। তার 2 চোখ বিস্ফারিত। কয়েক সেকেন্ড পর উঠে দাঁড়িয়ে কম্পিত কণ্ঠে সে বলল, এটা অসম্ভব, এটা অসম্ভব। ক্লারা এই সম্পর্কে কিচ্ছু জানে না, কিচ্ছু না, ক্লারা কিচ্ছু জানে না, এটা অসম্ভব। আচ্ছা, তাহলে প্ল্যান এবং কাজ সবটাই তোমার একার, তাই তো? বেশ। ভিক্টর স্তম্ভিত, তার চোখে মুখে ভয় এবং বিস্ময়ের অভিব্যক্তি। ভালো করে তার দিকে তাকালে মনে হয় তার মুখে যেন আরও একটা অভিব্যক্তি লুকিয়ে আছে, কোনো কাছের মানুষের কাছ থেকে বিশ্বাসঘাতকতা পাওয়ার যন্ত্রণা। মেশিনে আমার দিকে ফিরে বললেন, গোদেল, ওই চেস্ট অফ ড্রয়ার্সটা সার্চ করো তো। ওখানে একটা ছুরি, প্রেমপত্র এবং বেশ কিছু ছবি খুঁজে পাবে বলে আমার ধারণা। কুইক! ড্রয়ার খুলে অবাক হয়ে আমি দেখলাম সত্যি ড্রয়ারের মধ্যে ছুরি, প্রেমপত্র এবং কিছু ছবি রয়েছে। ছুরিটা অবশ্যই সেই খুনের অস্ত্র, প্রেমপত্রগুলো মাদাম ক্লারা মনিস্ট্রলকে লেখা, আর মাদামেরই কয়েকটা ছবি। ভিক্টরকে পুলিশ লকআপে চালান করে 2-1 ঘা দিতেই সে সমস্ত কথা স্বীকার করেছে। সে জানিয়েছে মনিস্ট্রলের সাথে বহু বছরের বন্ধুত্বের সুবাদে সে তার কাকা মেসিও অঁতেনো পিগহকে বহুদিন ধরেই চিনত। অসহায় বৃদ্ধকে খুন করার একটা মাত্রই উদ্দেশ্য ছিল তার, বন্ধু মনিস্ট্রলকে খুনের অভিযোগে ফাঁসিয়ে তাকে চরমতম শাস্তি দেওয়া। তাই সে মনিস্ট্রল ছদ্মবেশে তার কুকুরটাকে সঙ্গে নিয়ে গিয়ে বৃদ্ধকে খুন করে এবং বৃদ্ধ মারা যাওয়ার পর তার আঙুলের রক্ত লাগিয়ে মেঝেতে মনিস কথাটা লিখে দিয়ে আসে। আদালতে ট্রায়ালের সময় ভিক্টরের মধ্যে কোনো অনুতাপ দেখা যায়নি, বরং সে বলেছে,
এই কাজে যদি আমি সফল হতাম তাহলে এক ঢিলে দুই পাখি মরত। এক, আমার শত্রু, আমার পথের একমাত্র কাঁটা, ওই বোকা ইডিয়েট মনিস্থলটার গিলোটিনে গলাটা কাটা যেত, আর অন্যদিকে ওর সুন্দরী বউটা আর ওর সমস্ত সম্পত্তি আমার হতো, আমার, শুধুমাত্র আমার। আমি আমার ভালোবাসার মানুষটাকে পেতাম। তখন তাকে মেশিনে তার অন্যতম ভুলটা ধরিয়ে দিয়ে বলেন, কি জানো তো, নো ওয়ান ইজ পারফেক্ট। শেষ মুহূর্তে তুমি একটা বাজে ভুল করে ফেললে। বৃদ্ধের বাঁ হাতের আঙুল দিয়ে মনেস লিখলে। ভিক্টর কথাটা শুনেই চেয়ার ছেড়ে ছিটকে উঠে দাঁড়ালো। তারপর মুখে বিরক্তিসূচক শব্দ করে বলল, এই শুনুন, আপনাদের মতো লোকজনরা না একেবারে বেকার বেকার। কোনো শিল্পীকে আপনারা কোনোদিন সম্মান দিতে শিখলেন না। নিখুঁত কাজের কোনো দাম নেই আপনাদের কাছে। আপনারা একেবারে। তারপর বাঁকা হেসে বলল, এই তদন্ত করেছেন এতদিন ধরে? হ্যাঁ হ্যাঁ, আপনাদের প্রতি করুণা হয় মশাই। আপনারা এটুকুও জানেন না যে ওই বুড়োটা সত্যি বাঁ হাতি ছিল, ল্যাটা ছিল। আপনারা একেবারেই বেকার। এই চরম ভুলটা আসলে আমারই ছিল। এই আবিষ্কারটা নিয়ে আমার নিজের মধ্যেই কেমন যেন একটা অহংকার তৈরি হয়েছিল, আর এই ভিক্টরটা সমস্ত অহংকার মাটি করে দিল। যদিও এই ভুলটা আমার জীবনে কোনো ক্ষতি করেনি, বরং লাভই হয়েছে। এর থেকে আমি শিক্ষা পেয়েছি যে হঠাৎ করে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া উচিত নয়, এবং পরবর্তীকালে আমার গোয়েন্দা হয়ে ওঠায় এই শিক্ষার প্রভূত অবদান রয়েছে। যাই হোক, ভিক্টর তার দোষ স্বীকার করে নেওয়ার পরদিন নির্দোষ মনিস্থলকে পুলিশ ছেড়ে দেয়। মনিস্থল জানান, আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি। ওর জন্য নিজেকে শেষ করে দিতেও আমার কোনো দুঃখ নেই। আসলে আমি ভেবেছিলাম এই ভয়ঙ্কর ঘটনাটা হয়তো ওই ঘটিয়েছে। নিঃসন্দেহে এই খুনের পরিকল্পনাতে মাদাম ক্লারা মনিস্থল ভিক্টরকে সাহায্য করেছিলেন। তিনি নির্দ্বিধায় তার নিজের স্বামীকে মৃত্যুর মুখে ঠেলে দিতে চেয়েছিলেন, কিন্তু আদালত থেকে জানানো হলো কয়েকটা ছবি এবং কতগুলো প্রেমপত্র কিছুতেই প্রমাণ করে না যে মাদাম ক্লারা এই খুনের সঙ্গে যুক্ত। আর তার থেকেও বড় কথা, মাদাম মনিস্থল অভিনয়ে অত্যন্ত পটু। তার সৌন্দর্য আর কান্নাকাটিতে জুরির মেম্বাররাও গলে গেলেন। এমন একজন মহিলা কখনো এমন কাজে যুক্ত থাকতে পারেন? কখনো না। অতএব তিনি বেকসুর খালাস পেয়ে গেলেন। এরপর বেশ অনেকদিন কেটে গেছে। শুনেছি এত কিছুর পরেও মনিস্থল তার স্ত্রীকে ফিরিয়ে নিয়েছেন। যদিও তার হৃদয় যেভাবে ভেঙেছে তা কোনোদিনই আর জুড়বার নয়। টিমটিম করে তাদের সম্পর্কটা কোনো মতে টিকে রয়েছে। তবে মনিস্থল তার কাকার সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী হয়েছেন। তবে মাদাম ক্লারা সেসব টাকা পয়সা যেভাবে দেদার ওড়াচ্ছেন, তাদের আজার ধন শেষ হতে বেশি দিন লাগবে না। শোনা যায় জুয়েলারির ব্যবসা তুলে মনিস্থল এখন একটা মদের ঠেক চালান। সেই ঠেকের দুর্নামও আছে বিস্তর। কয়েকজন ধনী মদ্যপ ব্যক্তি সেই ঠেকে মাঝে মাঝেই হানা দেন। মাদাম ক্লারা তাদের সাথে ফ্লার্ট করেন, হাসি মশকরা করেন। মাদাম নিজেও সর্বদাই গলা পর্যন্ত ডুবে থাকেন। তার রূপও ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে এসেছে। তার অমন মিষ্টি গলার স্বর এখন ফ্যাসফ্যাসে আর ঝোঁকরুটে শোনায়। মদ্যপ অবস্থায় তিনি নাকি তার দুর্বলচিত্ত স্বামীকে মাঝে মধ্যে প্রহারও করেন। বোঝাই যায় মেসিও এবং মাদাম মনিস্থল জীবন ক্রমশ এক গহন অন্ধকারে হারিয়ে যাচ্ছে।
শেষ হলো আমাদের আজকের গল্প দ্য লিটল ওল্ড ম্যান অফ বাতিওলের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। গল্প রচনায় এমেল গেবরিও, গল্পের অনুবাদ স্বাগতা সাহা ভৌমিক, গল্পের পরিচালনা, প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক, সহ পরিচালনা এবং সহযোগিতায় স্বাগতা সাহা ভৌমিক, পোস্টার ডিজাইন ডিভাইন কমেডি। গল্প পাঠে আমি শীর্ষেন্দু, গল্পের কথক তথা মেসিও গোদেল, অতেনর পিগহ, দারোয়ান এবং ভিক্টরের চরিত্রে আমি শীর্ষেন্দু, মেসিও মিশিনের চরিত্রে ইন্দ্রনীল ভাদুরী, মাদাম মিশিনের চরিত্রে সায়ন্তনী, মনিস্থলর চরিত্রে প্রভাকর, মাদাম ক্লারা মনিস্থলর চরিত্রে স্বাগতা, ম্যাজিস্ট্রেট এবং কনস্টেবলের ভূমিকায় স্নেহাদ্রি, বাড়িওয়ালির চরিত্রে ঋতুপর্ণা এবং পুলিশ কমিশনার ও জেলের চরিত্রে নীল। আমাদের আজকের উদ্যোগে আমরা পাশে পেয়েছি হরতনের গোলাম অডিও স্টোরি চ্যানেল থেকে প্রভাকর কুণ্ডু, বৃত্তের বাইরে অডিও স্টোরি চ্যানেল থেকে ঋতুপর্ণা মিশ্র এবং বং স্টোরি হাব অডিও স্টোরি চ্যানেল থেকে নীলকে। ওদের বিশেষভাবে ধন্যবাদ জানাই এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন, আর যদি আজ আপনি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আমরা শীঘ্রই আবারও ফিরে আসব আমাদের নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।